ডার্ক ডিজায়ার, দুর্বা অ্যাসান। পর্ব 13 থেকে 15। রোদের তীব্র তাপ মুখে পড়তেই ঘুম ভাঙল মৃন্ময়ের। চোখের পাতাভার, মাথা কেমন চিমচিম করছে। পর্দার ফাঁক দিয়ে রোদের ছিটে সরাসরি এসে পড়েছে গাল বরাবর। বালিশের দিকটা ঘেঁষে হাত বাড়াতেই খালি বিছানা। ঠান্ডা চাদরের ভাঁজে কেবল সুবাস আছে, সেই পরিচিত নারীর সুবাস। মৃন্মু চোখ মেলল ভালো করে। পাখি একবার ডাকে, কোনো সাড়া নেই। বিছানার পাশের টেবিলে আধা খাওয়া জলভর্তি বোতল, তরুর চুলের ক্লিপ আর একটা বই পড়ে আছে। পাতাটা ভাঁজ করা 126 নম্বর পৃষ্ঠায়। মানে সকালে পড়ছিল। মৃন্মু উঠে বসে। ওয়াশরুমের দরজাটা হালকা খোলা। পাখি, শুনছ? চুপচাপ। সে এগিয়ে গিয়ে দরজা ঠেলে খোলে। ভেতরে কেউ নেই। তোয়ালে ঝুলছে, ভেজা কাপড় পরে আছে। বিস্মিত চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ মৃন্মু। এটা তাদের দ্বিতীয় দিন এই কটেজে। একটা পুরনো কাঠের কটেজে উঠেছে। গোটা পাহাড়ের ঢালে ঘন কুয়াশা আর পাইন গাছের গন্ধে ভরা। ছোট বারান্দাটা থেকে দূরের মেঘের ফাঁকে কখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কখনো মিলিয়ে যায়। গতকালও তরু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল সেখানে। হাতে ধোয়া ওঠা কফির কাপ, চুল উচিল হওয়ায়। মৃন্মু মোবাইল খোঁজে। টেবিলে নেই, বালিশের পাশে। ফোনটা হাতে নিয়ে ডায়াল প্যাড অন করতেই মনে পড়ে গেল সে তরুকে ফোন ব্যবহার করতে দেয়নি। পাখি আবার ডাক দেয়, এবার কণ্ঠে অস্থিরতা। পাশের তাকায়। তাদের লাগেজ, পোশাক সব ঠিকঠাক আছে। শুধু তরুর জ্যাকেটটা নেই। মৃন্মু ভাবে হয়তো হাঁটতে গেছে। কিন্তু তাকে না বলে বেরোনোর সাহস দেখাবে না নিশ্চয়ই। একটা অদ্ভুত অস্বস্তি জমতে শুরু করেছে। সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। নিচে ছোট বাগান, সেখানে কিছু ফুল ফুটে আছে। বাতাসে ভেসে আসে তীব্র মাটির গন্ধ। দূরে কোনো মানুষ নেই, শুধু কুকুরের ডাক। সে নিচে নামে। রিসেপশনে বৃদ্ধ ম্যানেজার। নাম বসু। চা খাচ্ছে। স্যার, কিছু লাগবে? মৃন্মু বলে, আমার স্ত্রী, মানে ও সকালে কোথাও গেছে বুঝতে পারছি না। আপনি দেখেছেন? বসু চশমার ফাঁক দিয়ে তাকালো। না তো। হতে পারে হাঁটতে গেছে। পাহাড়ে অনেকে একা বের হয়। কিন্তু সাবধানে থাকাই ভালো। রাস্তাগুলো ফাঁকা। মৃন্মু মাথা নাড়ে। কিন্তু মন শান্ত হচ্ছে না। সে চারপাশে খুঁজতে শুরু করে। পাশের কটেজ। তরুকে ডাক দেয়, পাখি, তুমি কোথায়? কিন্তু নীরবতা। শুধু বাতাসে পাতার সরসর আওয়াজ। একটা ঠান্ডা স্রোত নেমে আসে তার বুকে। কেন জানি হঠাৎ মনে পড়ে গত রাতের কথা। না না, ও এমন করে চলে যাবে না। কিছুক্ষণ পর সে পৌঁছালো উপরের তলার একটা রুমের সামনে। সেই ক্লাসমেটের, যে ছেলেটার সাথে তরুকে সে দেখেছিল গতকাল কথা বলতে। তরুকে রিসেপশনে দাঁড়িয়ে থাকতে বলে ইমার্জেন্সি একটা কল রিসিভ করেছিল। এর ফাঁকেই তরু ছেলেটার সাথে কথা বলেছে। মৃন্ময় দেখেছে ছেলেটা নিজেই আগ বাড়িয়ে এসেছে। তরু হয়তো সৌজন্যতার খাতিরে কথা বলছিল। কিন্তু সেটা একদমই পছন্দ হয়নি তার। ছেলেটা দরজা খুলতেই মৃন্ময়ের চোখে আগুন জ্বলে উঠল। তরু কোথায়? ছেলেটা অবাক হয়ে বলে। তরু, আমি কিভাবে জানবো? তরু কোথায়? আজব। আমি কিভাবে জানবো? আপনার বউ আপনি ভালো করে জানেন। আর আমি তো ফিরলাম মাত্রই। মিথ্যে বলছিস? চিৎকার করে উঠল মৃন্মু। তার কণ্ঠে এমন এক হিংস্রতা যে ছেলেটা এক পা পেছনে সরে গেল। দেখো, আমি কিছুই জানি না, ছেলেটা শান্তভাবে বলে। মৃন্মু পর পর দুবার খুশি মারে ছেলেটাকে। কিন্তু ছেলেটা আসলেই কিছু জানত না। বুঝতে পেরে মৃন্ময় আর সেখানে এক মুহূর্তের জন্যও দাঁড়ায় না। সে দৌড়ে আবার ঘরে ফিরে যায়। মনে ভয় জমেছে। আবার কি তাকে ছেড়ে গেছে? হয়তো কোনো চিরকুট, কোনো চিহ্ন আছে রুমে। ড্রেসারের ওপর একটা নোটপ্যাড পড়ে আছে। কিন্তু তাতে কিছু লেখা নেই। কোথায় গেল? মনটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। 10টা বাজে। সূর্য এখন তীব্র। মৃন্ময় বাইরে বেরিয়ে পুরো কটেজ খুঁজে দেখে, কোথাও নেই। পাশের পাহাড়ি রাস্তায় দুজন মেয়ে চা বিক্রি করছে। সে ছুটে যায় তাদের দিকে। এই সময়ে কাউকে যেতে দেখেছেন। এক মেয়ে, গ্রে জ্যাকেট পরা। বলতে বলতেই ছবি দেখায় তরুর। তারা মাথা নাড়ে। না, সকাল থেকে তারা এখানে দেখেনি। মৃন্ময় এবার কটেজের সামনের পথ ধরে নিচে নামে। কুয়াশা উঠেছে। রাস্তায় ঝরে পড়া পাতা। সে হাতে হাতে যেন প্রতিটি মোড়েই তরুর ছায়া পাবে। মনে পড়ে, তরুর হাঁটার অভ্যাস ছিল না। সে বলতো, আমি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না। পাহাড়ের হাওয়াও তখন খুব ঠান্ডা। তাহলে আজ হঠাৎ বের হবে কেন? রাস্তায় সবাইকে জিজ্ঞেস করছিল সে। রাস্তায় এক লোক, গায়ে মোটা সোয়েটার। মৃন্ময় এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এনাকে দেখেছেন? লোকটা একটু ভেবে বলে, না। তবে একজন মহিলা গিয়েছিল। হয়তো 7টার দিকে। একা ছিল। নিচের দিকে নামছিল। মুখে মাস্ক, চুল খোলা। গায়ে গ্রে রঙের জ্যাকেট ছিল। মৃন্ময়ের বুক থক করে ওঠে। আপনি নিশ্চিত? হ্যাঁ, তবে দূর থেকে দেখেছি। সে বুঝতে পারে, তরু একা কোথাও গেছে। কিন্তু কোথায়? কেন? মৃন্ময় নিচের দিকে দৌড় দেয়, কিন্তু কয়েকটা বাঁক পার হতেই পথ দুই ভাগ হয়ে যায়। একদিকে ঝর্ণার শব্দ, অন্যদিকে ছোট বাজার। সে থমকে যায়। বাতাসে হঠাৎ ভেসে আসে তরুর হাসির মতো একটুখানি প্রতিধ্বনি। কল্পনা। মৃন্ময় থমকে দাঁড়ায়। বুকের ভেতর ধুকপুকানি বাজছে। পাখি। গলা শুকিয়ে গেছে। গলা দিয়ে বেরোয় না ঠিক মতো। চোখের সামনে পথ দুটো।
একটা ঝর্ণার দিকে নেমে গেছে, অন্যটা ঘুরে গেছে পাহাড়ি বাজারে। কোনটা বেছে নেবে সে? ঝর্ণার পথটা পাথুরে, ফাঁকে ফাঁকে কুয়াশা জমেছে, মাটিতে শুকনো পাইন পাতা। জুতো স্লিপ করে যায় বারবার, কিন্তু থামে না সে। পাখি, তার গলা ভেঙে যাচ্ছে ডাকতে ডাকতে। ঝর্ণার গর্জন ক্রমে জোরালো, কাছেই নিশ্চয়। শেষে এক ফাঁকা জায়গায় এসে থামে মৃন্মু। সামনে সাদা ধোয়ার মতো জল পড়ছে ঝর্ণা বেয়ে। চারপাশে পাথর, শেওলা আর বাতাসে ঠান্ডা জলছিটে। কিন্তু সেখানে কেউ নেই। শুধু এক কোণে পড়ে আছে একটা পরিচিত জিনিস, গ্রে রঙের জ্যাকেট। মৃন্ময়ের বুকের ভেতর কিছু যেন ছিঁড়ে যায়। সে ছুটে যায়, জ্যাকেটটা তুলে বুকে জড়িয়ে ধরে। তরুর গায়ের গন্ধ এখনো লেগে আছে তাতে। চোখের কোণে ঝাপসা জল, ঠোঁট কাঁপছে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। সে হাঁটু গেড়ে বসে পড়ে ভেজা পাথরের ওপর। ঝর্ণার শব্দে গলা ডুবে যায়, কিন্তু তবু চিৎকার করে ওঠে। পাখি, শব্দটা পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বারবার, যেন তরুই ফিরছে অন্য দিক থেকে, মৃদু হাসিতে। না না, মাথা নাড়ে মৃন্মু। তুমি এমন করে যাবে না। বুকের ভেতর থেকে একরকম গর্জন বেরোয়। সে মাথা নিচু করে, চোখের কোণা বেয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ে। রোদ, কুয়াশা, ঝর্ণার শব্দ, সব মিলিয়ে চারপাশ অদ্ভুত নীরবতায় ঢেকে যায়। বিপ বিপ। আজ শব্দটা যেন একটু আলাদা শোনাচ্ছে, যেন তাল বদলে গেছে, তাতে এক ফোঁটা জীবন ঢুকে পড়েছে। আরবাজ চেয়ারে বসে মাথা নিচু করে অরুর হাত ধরে আছে। হাতটা ঠান্ডা, কিন্তু আজ একটু অন্যরকম। মনে হচ্ছে ভেতরে কোথাও খুব সূক্ষ্ম একটা নড়াচড়া হচ্ছে। সে নিজের আঙুল দিয়ে অরুর হাতের উপর আলতো চাপ দিল। একবার, দুবার, কোনো উত্তর নেই। তবুও আজ আরবাজের বুকের ভেতর অকারণ একটা ধকধক উঠছে। নার্স এসে চুপচাপ মনিটরের দিকে তাকালো, তারপর বলল, স্যার, রেসপন্স করছে মনে হচ্ছে। আরবাজ তাকালো, চোখের পাতা একবার কেঁপে উঠল অরুর, যেন গভীর ঘুমের মধ্যে কেউ হালকা ডাক শুনে উঠতে চাইছে। ঠোঁট নরল, অল্প শব্দ নেই, তবুও একটা নাম যেন ফিসফিস করে বেরোতে চাইল। অরু। আরবাজ নিজেই ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছ? কোনো উত্তর নেই, শুধু বুকটা ওঠানামা করছে আগের চেয়ে নিয়মিত ছন্দে। আরবাজ চেয়ার টেনে কাছে আনলো, চুলের গোছা সরিয়ে দিল মুখ থেকে। সেই চেনা গন্ধ, শ্যাম্পু, ঘাম আর হাসপাতালের জীবাণুনাশক গন্ধ একসাথে মিশে একটা অদ্ভুত বাস্তবতা তৈরি করেছে। সে বুঝতে পারছে না ঠিক কোন অনুভূতিটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। স্বস্তি, না ভয়। আরবাজ মাথা নিচু করে বলে, তুই ফিরবি, শুনছিস? তুই পারবি। কথাটা বলার পর ঘরে হঠাৎ একরকম নীরবতা নেমে এলো। আরবাজ অরুর মুখের দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে কাঁপন, চোখের পাতা সামান্য নরল। সে ঝুঁকে গেল আরো কাছে। এক মুহূর্তের জন্য মনে হলো অরুর আঙুল তার হাতের মধ্যে একটু নড়ে উঠল। খুব সূক্ষ্ম, তবুও স্পষ্ট। আরবাজ নিঃশ্বাস বন্ধ করে রইল। তার বুকের ভেতর একটা শব্দ, একটা আশা, যেন বছরের পর বছর জমে থাকা কুয়াশা ভেদ করে রোদ ঢুকছে না। আমি আছি, তুই একা না। সেই মুহূর্তে অরুর চোখের পাতা ধীরে কাঁপল। তারপর এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখের কোণ দিয়ে, গাল বেয়ে নেমে এল সাদা বালিশে। আরবাজ স্থির, হাতের মুঠো আলগা করল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল সেই ফোঁটাটার দিকে। যেন ওই এক ফোঁটাতেই প্রমাণ মেলে, জীবন এখনো হাল ছাড়েনি। রাত তখন প্রায় 3টে। হাসপাতালের করিডোরে বাতি আধো আলো। কাচের দেওয়ালে প্রতিফলিত হচ্ছে মনিটরের সবুজ আলো। টিপ টিপ শব্দে জীবন মাপা হচ্ছে প্রতি সেকেন্ডে। আরবাজ জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখের নিচে ঘুমহীন ক্লান্তির ছায়া। ভেতরের রুমে অরু ঘুমিয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, গায়ে পাতলা চাদর। মনিটরে ওঠানামা করা লাইনটা যেন আরবাজের নিজের বুকের ওঠানামার মতো। যতক্ষণ ওটা চলছে, ততক্ষণ সে বাঁচবে। স্যার, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, একটু বিশ্রাম নিন। নার্সের কথায় আরবাজ মৃদু হেসে মাথা নাড়ল, না, ঠিক আছি আমি। তার চোখের নিচে গাঢ় কালচে দাগ। টানা কতদিন ঘুমায়নি, প্রতিটি ভোর সে এই রুমেই কাটিয়েছে। অরুর নিঃশ্বাস গুনে গুনে। সে চুপ করে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। অরুর মুখের দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই রাতের কথা, যখন তাকে প্রথম এই হাসপাতালে আনা হয়েছিল। রক্তে ভেজা শরীর, ভাঙা গলা, আর চোখের সেই ব্যথাতুর শেষ দৃষ্টি। তখন ডাক্তার বলেছিল, চান্স কম, খুবই কম। কিন্তু আজ যেন বাতাসে অন্য এক গন্ধ, বাঁচার গন্ধ। আরবাজ জানালার বাইরে তাকিয়ে থাকে। বৃষ্টির ফোঁটা কাছে টুপটাপ পড়ছে। বাইরে পুরো শহর ঘুমিয়ে, অথচ তার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা। মনে হচ্ছে কেউ তাকে ডাকছে, নরম, মৃদু কণ্ঠে। আরবাজ। সে চমকে ঘুরে তাকায়। অরু কি দেখেছে, নাকি তার নিজের কল্পনা? দৌড়ে বিছানার পাশে যায়। অরু ঠোঁট নড়ছে, খুব আস্তে, প্রায় শোনা যায় না। মনিটরের আওয়াজও তখন যেন স্থির হয়ে আসে। অরু, শুনতে পাচ্ছিস? আরবাজ তার হাত ধরে ঠোঁটের কাছে মুখ নিয়ে আসে। অরু চোখের পাতা মেলে, তীব্র আলোয় কুঁচকে যায় তার দৃষ্টি। মুহূর্তের জন্য নিঃশব্দ। তারপর অরুর ঠোঁট নড়ে। আরবাজের বুকের ভেতর কেমন ধাক্কা লাগে, গলা শুকিয়ে যায়। সে কিছু বলে না, শুধু অরুর হাতটা বুকে টেনে নেয়। অরুর ঠোঁটের কোণে ক্ষীণ টান, চোখের কোণে জমে থাকা জলটা আলোয় ঝিলমিল করে ওঠে। নিঃশব্দে ঘর ভরে যায় মনিটরের শব্দে। আরবাজ মাথা নিচু করে, অরুর কপালে ঠোঁট ছোঁয়। তখনই দরজা ঠেলে ঢোকে দা।
মেহরান। হাতে রিপোর্ট, চোখে অবাক চাহনি। রেসপন্স করছে। আরবাজ তাকায় না, সে জানে। তার আগে থেকেই সে অনুভব করেছিল। ডাক্তার কিছু পরীক্ষা করতে করতে বলে, এটা মিরাকল ছাড়া কিছু না। আরবাজ ধীরে বলে ওঠে, না, এটা ভালোবাসা। দা। মেহরান মৃদু হেসে চুপ করে যায়। আরবাজ কল্পনা করে, অরু তার দিকে ক্লান্ত চোখে তাকিয়ে বলছে, আরবাজ, হু, তুই এখনো আমাকে ভালোবাসিস। সবসময়। বাইরে বৃষ্টি থেমে যায়। জানালার ওপারে প্রথম সকালের আলো ঢুকে পড়ে ঘরে। অরুর মুখে ছায়া আর আলো মিশে যায়, ঠিক যেন জীবন নতুন করে লিখে নিচ্ছে তার নিজের কাহিনী। এক ফোঁটা জল তার চোখ থেকে গড়িয়ে পড়ে অরুর হাতে। বাইরে আকাশে তখন মেঘ সরে যাচ্ছে, ভেতরে জীবনের আলো ধীরে ধীরে ফিরে আসছে। শহরের অলিগলি এক জায়গায় বাদ রাখেনি তরুকে খুঁজতে মৃন্মু। সে এবং তার লোকজন চারদিক হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু প্রতিবার ফলাফল শূন্য। ভোরের পাহাড় সবসময় একটু অন্যরকম। আকাশ তখন ধূসর। মেঘের পেটে সূর্যের আলো আটকে আছে। কুয়াশা যেন গাছের পাতায় নিঃশব্দে বসে আছে। বাতাসে শিশিরের গন্ধ, মাটির ভেতর থেকে উঠে আসা একরকম স্যাঁতস্যাঁতে ঠান্ডা। পাখির ডাক ভেসে আসে দূর থেকে। ছিন্ন, ভেজা, যেন ঘুম ভাঙার আগে পৃথিবী হালকা টানটান শ্বাস নিচ্ছে। গাড়িতে ছড়িয়ে ছিটিয়ে কিছু কাগজ, কয়েকটা পুরনো ছবি, একটা নীল স্কার্ফ। স্কার্ফটার প্রান্তে ছোট একটা ছিদ্র। মৃন্ময় আঙুল দিয়ে ছুঁয়ে দেখে। তারপর সেটাকে গালে ঠেকিয়ে চোখ বন্ধ করে। তরু এই স্কার্ফটা বছর কয়েক আগে এক বিকেলে পাহাড়ের চূড়ায় ফেলে রেখেছিল। হাওয়ায় উড়ে গিয়েছিল একটু দূরে। মৃন্ময় দৌড়ে গিয়ে সেটা ধরে এনেছিল। তখন তরু হেসে বলেছিল, তুমি সবসময় এমন করো কেন, সবকিছু বাঁচাতে চাও। মৃন্ময় কিছু বলেনি। শুধু বলেছিল, সব হারানোর আগে কিছু যদি বাঁচানো যায়, ক্ষতি কি। গাড়িতে ফিরে এসে সে ইঞ্জিন চালায় না সঙ্গে সঙ্গে। মাথার ড্যাশবোর্ডে ঠেকিয়ে কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকে। বাইরে ভোরের আলো একটু একটু করে গাঢ় হচ্ছে। মেঘের রং এখন ধূসর থেকে হালকা নীল। পাখিরা নড়ছে। তার হাতের আঙুলের রক্তের দাগ শুকিয়ে গেছে। কালো রাতের। গাড়ির ডোর খুলতে গিয়ে লোহার ধার লেগেছিল। এখন সেই রক্তটাও যেন তার যাত্রার অংশ হয়ে গেছে। সে জানে এই পথ শেষ নয়। আরো দূর যেতে হবে। তরু তাকে ডাকছে। সে শুনতে পাচ্ছে। সেই নিস্তব্ধতার মধ্যে মৃন্ময়ের গাড়ির ইঞ্জিন শব্দ করছে। ধীর, ভাঙা ছন্দে। রাতের পর সে এখনো থামেনি। চোখে ঘুম নেই, গায়ে ক্লান্তি, তবুও তার ভিতর শক্তি আছে। যেন কেউ অদৃশ্যভাবে টেনে নিয়ে যাচ্ছে পাহাড়ের আরেক প্রান্তে। ড্যাশবোর্ডে আটকানো একটা ছবি। তরুর। চুলে হালকা বাতাস, মুখে সেই শান্ত হাসি। মৃন্ময় একবার চোখ তোলে, দেখে। ঠোঁটনাড়ে। পাখি, তুই কোথায়? শব্দটা হাওয়ায় মিশে যায়। কোনো জবাব আসে না। হেডলাইট নিভিয়ে দিয়েছে অনেক আগেই। ভোরের আলোয় কুয়াশা কেটে যাওয়া শুরু করেছে। রাস্তা সরু, পাথুরে, একপাশে পাহাড়, অন্য পাশে খাদ। নিচে মেঘের আস্তরণ, তার ভেতর ঝর্ণার শব্দ। গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে বাতাস ছোঁয়। ঠান্ডা। হাওয়ায় কুয়াশার ফোঁটা গালে পড়ে জল হয়ে গড়িয়ে যায়। সে জানে না কতটা পথ গেছে। রাস্তা ক্রমেই বাঁক নিচ্ছে। কোথাও গাছের ছায়া, কোথাও খোলা ধূসর পাহাড়। এক জায়গায় রাস্তার ধারে কয়েকজন বসে আছে। গাড়ি ধীরে যায় তাদের পাশ দিয়ে। কেউ একজন বলে ওঠে, বাবা, ওই দিক দিয়ে যেও না, নিচের রাস্তা ভাঙা। মৃন্ময় শোনে না। হয়তো শোনে, তবুও যায়। গাড়ি এগিয়ে যায় আরো কিছুটা। রাস্তার ধারে এখন শিশিরে ভিজে। চাকা একবার পিছলে যায়। সে স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়ি সামলে নেয়। তবু মনটা অদ্ভুত এক শূন্যতায় ভরে যাচ্ছে। যেন কিছু একটা ঘটবে, এই এখনই। একটা বাঁক। তারপর আরেকটা। হঠাৎ রাস্তার এক পাশে কিছু চকচক করে ওঠে তরু। মৃন্ময় হঠাৎ ব্রেক চাপে। গাড়ি থামে। কুয়াশায় সেই জিনিসটা স্পষ্ট হয় না। সে নামবে কিনা ভাবতে ভাবতেই বাতাসে ভেসে আসে একটা শব্দ। মৃন্ময়। অতি পরিচিত কণ্ঠ। তরুর। হালকা, নরম, অথচ বুকের ভেতর কাঁপিয়ে দেয়। মৃন্ময় জানে এটা কল্পনা, তবু বিশ্বাস করে। দরজা খুলে বাইরে তাকায়। কেউ নেই। শুধু কুয়াশা। আর বাতাসে পাতার শব্দ। সে আবার গাড়িতে ওঠে। এবার একটু জোরে চাপে অ্যাক্সেল। ইঞ্জিন গর্জে ওঠে। গাড়ির সামনে ছুটে যায়। রাস্তাটা এখন খানিকটা নামের দিকে। দূরে সূর্যের প্রথম আলো পাহাড়ের মাথা ছুঁয়ে গেছে। মেঘগুলো রূপালী হয়ে উঠছে। মৃন্ময় গাড়ির ভিতরে হালকা ঘাম অনুভব করে। স্টিয়ারিংয়ে তার আঙুল সাদা হয়ে গেছে চেপে। তবু তার চোখে একটাই দিক সামনে। তার মনে হচ্ছে সে তরুর কাছে কাছি চলে এসেছে। তরু, আমি যাচ্ছি তোর কাছে। গলার আওয়াজ কাঁপছে। রাস্তার বাঁকটা এবার অনেকটা সরু। একপাশে ধারে একটা পুরনো গার্ডরেল। জং ধরা, অর্ধেক ভাঙা। মৃন্ময় গতি কমায় না। সে এক মুহূর্তের জন্য স্টিয়ারিং ঘুরিয়ে দেয় ডান দিকে। গাড়ি পাশের দিকে টান খায়। চাকা পিছলে যায় শিশিরে ভেজা মাটিতে। এক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। গাড়ি রাস্তায় দুলে ওঠে। হঠাৎ একটা পাথরে ধাক্কা খায় সামনের চাকা। গাড়ি একদম দিক হারিয়ে ঘুরে যায় বাম দিকে, তারপর সরাসরি গার্ডরেলে। পাখি। চিৎকার করে ওঠে মৃন্ময়। তারপর শুধু ধাতব শব্দ। গার্ডরেল ভেঙে যায় কাচের মতো। গাড়ি ভারী শরীর নিয়ে নিচের দিকে ছুটে যায়। খাদের গভীরে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড সময় যেন থেমে গেছে।
হেডলাইটের আলো কুয়াশা কেটে নিচে পড়ছে, আর গাড়ি ঘুরে ঘুরে যাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে। ধপ, প্রথম ধাক্কা, তারপর আরেকটা। পাথরে থেকে জানালা চূর্ণ হয়ে যায়, কাচের টুকরো বাতাসে উড়ে মৃন্ময়ের গালে লাগে। রক্ত বের হয়, কিন্তু সে টের পায় না। তার চোখে শুধু এক দৃশ্য, তরুর মুখ, হাসছে, ডাকছে, হাত বাড়াচ্ছে। পাখি। শেষবার ফিসফিস করে সে। মৃন্ময়। চিৎকার করে তরু চোখ খুলতেই বুঝতে পারল এখানে আলো নেই, কেবল অন্ধকারের ভার। চোখে মুখে খাম তার। বাতাসে সাথে গন্ধ। মাথাটা ব্যথা করছে। চারপাশে কাঠের বাক্স, পুরনো লোহার শেলফ আর মেঝেতে ছড়ানো তার। এক কোণে একটা ছোট জানালা, ধুলোয় বন্ধ। বাইরে থেকে ম্লান আলো ফুটো ফুটো হয়ে ঢুকছে না। সে নড়তে গেল, কিন্তু হাত পা যেন ভারী কিছু দিয়ে বাঁধা। চোখ নিচে নামিয়ে দেখল তার হাত দুটো দড়ি দিয়ে বাঁধা, একটা খাটের পার সঙ্গে, গোড়ালিতেও বাঁধন। ঠান্ডা লোহার স্পর্শে শরীর কেঁপে উঠল। তরুর গলা শুকনো, ঠোঁট ফাটা। মনে পড়ছে কিছু টুকরো টুকরো স্মৃতি। কেউ একজন ভোরে দরজায় নক করেছিল। সে খুলেছিল, কিন্তু তারপরে মুখে কাপড় চেপে দেয় কেউ। তারপর সব অন্ধকার। কে কে আছে? কাপা গলায় বলে উঠল তরু। শব্দটা ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, যেন নিজের প্রতিধ্বনি। কোনো উত্তর নেই। মিনিট পেরিয়ে যায়। বাতাসে ঝুলে থাকা ধুলো রোদে ভাসে, যেন সময়ও এখানে থেমে গেছে। তরু চোখ বন্ধ করে শ্বাস ঠিক করার চেষ্টা করে। তার মনে পড়ে যায় মৃন্ময়ের মুখ। গুদামঘরের চারপাশে কুয়াশা জমেছে। ভেতরে নিস্তব্ধতা, মাঝে মাঝে পুরনো পাখার কাপা আওয়াজ। তরু তখনও বসে আছে। হাতের দড়ি আধখানা খুলে ফেলেছে। আঙুলে চামড়া ছিঁড়ে গেছে, তবুও থামেনি। তার এখান থেকে বেরোতেই হবে। ঠিক তখনই দরজার বাইরে পদশব্দ। তরু তাড়াতাড়ি আবার হাতটার দড়ির ভেতর ঢুকিয়ে নিল, যেন কিছুই হয়নি। দরজাটা খুলল। আলোয় ঢুকল একজন মহিলা। কালো পোশাক, লম্বা চুল বাঁধা। হাতে একটা ছুরি। তরু তাকিয়ে রইল। মুখটা চেনা মনে হচ্ছে। হালকা আলোয় সে এবার স্পষ্ট দেখতে পেল। আশ্চর্য হয়ে বলল, রজনী। হাসল রজনী। কুটিল হাসি। তরুর সামনে এসে চেয়ার টেনে বসল। তরুর বুকের ভেতর কেমন জানি ধাক্কা লাগলো। তুমি আমায় কেন এখানে রেখেছ? চল, তোকে মারার আগে তোর একটা ভুল ভাঙ্গাই। তরু চোখে চোখ রাখে। রজনীর ঠোঁটের কোণে হালকা হাসি। তারপর ব্যাগ থেকে ফোন বের করে, একটা অডিও প্লে করে। রেকর্ডার থেকে ভেসে আসে এক কণ্ঠ, মৃন্ময়ের। মেরে ফেল ওকে। একটাও প্রমাণ যেন না থাকে। তরুর নিঃশ্বাস থেমে গেল। শব্দটা যেন বুকের ভেতর ঢুকে গেল ছুরি হয়ে। চোখের সামনে জ্বলে উঠল বছর 4 আগের সেই দিনটা, যেদিন বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। পাশেই ফোনে ঠিক এই কথাগুলো ছিল। তরু কাপা গলায় বলে উঠল, এটা এটা কোথা থেকে পেলে? রজনী ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তারপর মৃদু হাসল। এইটা এইটা সেই রাতের রেকর্ড, যেটার কারণে তুই ভুল বুঝেছিলি। তোকে দেখানো হয়েছিল অন্য কিছু। মৃন্ময়কে অপরাধী বানানো রেকর্ডটা মনে আছে? তরুর শরীর জমে গেল। মৃন্ময়কে অপরাধী বানানো। সে আশ্চর্য নয়নে তাকিয়ে রইল রজনীর দিকে। শব্দ করে হাসল রজনী। ওখানে যা দেখেছিলি, সেটা আমি বানিয়েছিলাম। রজনীর কণ্ঠ ঠান্ডা, নিস্তরঙ্গ। আমার ভাইয়ের কাজ ধামাচাপা দিতে হয়েছে তো, বুঝলি? তোর বোনের সঙ্গে যা ঘটেছিল, সেটা ওই কাজ। তোর বোন পুলিশে গেলে সব শেষ হয়ে যেত। মৃন্ময় তো বাঁচাতে গেছিল তোর বোনকে। আর আমি ভালোবাসি মৃন্ময়কে। আমি জানতাম তুই মৃন্ময়ের ওপর অন্ধ বিশ্বাস করিস। সেই বিশ্বাসটাই ভাঙতে হয়েছিল। তরু হঠাৎ সামনে ঝুঁকে এল। গলার স্বর কাঁপছে। রাফেজ তোমার ভাই। রজনী হেসে উঠল। একরকম শীতল হাসি, যেটা হাসির থেকেও বেশি ভয়ঙ্কর। হ্যাঁ। তরু যেন প্রাণহীন হয়ে পড়ল। চোখের সামনে ভেসে উঠল সেই বিভীষিকাম দিনটা, বছর 4 আগে। ওরু একটা জাতীয় দৈনিকের সাংবাদিক। তার কলমের সামনে বড় বড় কর্পোরেট কিংবা রাজনৈতিক গোষ্ঠীও কেঁপে উঠত। রাফেজ, ওরু তাকে ভালোবাসত সত্যি মনে, নিঃস্বার্থভাবে। কিন্তু সময়ের সঙ্গে রাফেজ বদলে গেল। হয়তোবা শুরু থেকেই অন্যরকম ছিল। অরুর চোখে ধরা পড়েনি। তরু অনেক আগেই টের পেয়েছিল যে রাফেজের মধ্যে কিছু একটা অস্বাভাবিক চলছে। কিন্তু অরু তখনও অন্ধ ভালোবাসায় বন্দী। কিন্তু তরুর কথাই শেষমেশ সত্যি হলো। অরু তখন একটা বড় কনস্ট্রাকশন প্রকল্পের দুর্নীতি নিয়ে অনুসন্ধান করছিল। সেই কোম্পানির পরিচালকদের মধ্যে রাফেজের নাম উঠে এল। প্রথমে অরু বিশ্বাস করতে পারেনি। তারপর হাতে এল কিছু ছবি, কিছু নথি, আর একটা অডিও রেকর্ডিং, যা প্রমাণ করে যে রাফেজ শুধু অনৈতিক কাজেই জড়িত না, সে অবৈধ চুক্তি, এমনকি মানব পাচার চক্রেরও সঙ্গে যোগাযোগ রাখছে। তরু প্রথমে চেয়েছিল অরু যেন দূরে থাকে এসব থেকে। কিন্তু অরু থামেনি। সাংবাদিক হিসেবে তার দায়িত্ব ছিল সত্য প্রকাশ করা। রিপোর্ট তৈরির আগের রাতেই তরু লক্ষ্য করেছিল অরু অদ্ভুত চুপচাপ। সেই রাতে অরু একটা কাঁচা কাজ করে বসে। ফোন করে রাফেজকে। জানায় সকালে সব রিপোর্ট জমা দিবে। পরের দিন সকালে অরু বের হয়েছিল অফিসে যাওয়ার পথে। কিন্তু সে পৌঁছাতে পারেনি। রাস্তার ধারে একটা পরিত্যক্ত গলিতে পড়ে থাকতে দেখা যায় তাকে। অচেতন, রক্তে ভেজা, মাথায় আঘাত, শ্বাস-প্রশ্বাস প্রায় বন্ধ। যে সময়টা তাকে তুলে হাসপাতালে আনা হয়েছিল, তখন তরু ও আরবাজ ঠিক সময়ে পৌঁছে যায়। ওরা বুঝেছিল এটা দুর্ঘটনা নয়।
সেই রাতেই তরু অরুর ফোনে শেষ রেকর্ড করা কলগুলো শোনে। তার মধ্যে মৃন্ময়ের কণ্ঠ শুনে আঁতকে উঠেছে। কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না তার ভালোবাসার মানুষটা এমন কিছু করবে। পরে আরবাজ থেকে জানতে পারে রাফেজ মৃন্ময়ের চাচাতো ভাই। সে সময় তরু সম্পূর্ণভাবে বিশ্বাস করেন নাই। ঘৃণা চলে আসে মৃন্ময়ের প্রতি। পুলিশ প্রথমে ঘটনাটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তরু হাল ছাড়েনি। সে জানত এটা পরিকল্পিত হত্যা। অরুর ডেস্কের ড্রয়ারে পাওয়া যায় একটা ইউএসবি ড্রাইভ, যেখানে সংরক্ষিত ছিল সেই প্রমাণগুলো। ঠিক সেই ফাইলগুলোই হতে পারত রাফেজ আর মৃন্ময়ের পতনের কারণ। তরু আরবাজ মিলে প্রমাণগুলো পুলিশের হাতে তুলে দেয়। তদন্ত শুরু হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই সব ধামাচাপা পড়ে যায়। হয়তো টাকা, হয়তোবা ক্ষমতা। বান্ধবীদের সাথে বাজি ধরে মৃন্ময়ের সাথে সম্পর্কে জড়ালেও পরবর্তীতে ভালোবেসে ফেলে মন থেকে। কিন্তু সব যেন এক মুহূর্তেই ঘৃণায় বদলে যায়। অরু কোমায় যাওয়ার পর থেকেই তরুর জীবনও যেন থেমে গেছে। প্রতিদিন সে হাসপাতালের যায়, অরুর হাত ধরে বসে থাকে, কথা বলে, যদিও জানে অরু থেকে কোনো জবাব আসবে না। তার কিছুদিনের মধ্যে শহর ছাড়ে তারা। অরুকে সেখানে রাখা বিপজ্জনক হয়ে উঠেছিল। আরবাজ আর এক মুহূর্তের জন্য রাখেনি সেখানে। এক ছটকায় সেদিনটা থেকে বেরোলো তরু। ওটা মৃন্ময়ের ভয়েস ছিল না। ও আসলে বাঁচাতে গিয়েছিল অরুকে, কিন্তু তুই ভাবলি দোষী। একটুখানি এডিটিং, একটুখানি মিথ্যা, আর তোর ভালোবাসা শেষ। মৃন্ময় বাঁচাতে গেছিল অরুকে। তরুর দৃষ্টি ফাঁকা হয়ে গেল। রজনীর মুখটা কুয়াশার মতো ঝাপসা লাগছে। অরুর কানে যেন সমুদ্রের মতো আওয়াজ, দূর থেকে সেই দিনের করুণ সুরে কেউ বলে উঠছে, পাখি, আমার দোষ কোথায় ছিল? আমাকে কেন ছেড়ে গিয়েছিলি? মৃন্ময়। তরু ফিসফিস করে। দুর্বল শরীর। তরুর চোখে জল এসে গেল। মুখ শুকিয়ে কাঠ। তুই তুই এই সব করলি শুধু তোর ভাইকে বাঁচাতে? না। রজনী বলল শান্ত গলায়, শুধু ওকে না, তোকে ধ্বংস করতে চেয়েছিলাম। তুই কেড়ে নিয়েছিস আমার থেকে মৃন্ময়কে। তরু এখন কাঁপছে। তার চোখের রাগ, দুঃখ, ঘৃণা সব মিলেমিশে আগুন। রজনী ধীরে উঠে দাঁড়ালো। তার চোখের নিচে অন্ধকার ছায়া। তুই মরলেই শান্তি আসবে। মৃন্ময়কে নিজের করে পাবো। তরু চিৎকার করে উঠল, তুই জানিস না মৃন্ময় এখনো আমায় খুঁজছে। ও আসবে, রজনী। আর সেই দিন তুই নিজের চোখে দেখবি কাকে ধ্বংস করেছিস। শব্দ করে হাসল রজনী। তরুর মুখের কাছে মুখ এনে বলল, ও তোকে কখনোই খুঁজবে না। আমি কি করেছি জানিস? কি? তোর জ্যাকেট পরে এমন ভাবে ঘটনা সাজিয়ে এসেছি যে ও এতক্ষণে নিশ্চয়ই ভাবছে তুই নিজে ওকে ছেড়ে এসেছিস। তরু স্থির হয়ে গেল। তারপর ধীরে বলল, ও তবুও খুঁজবে। তুই বেঁচে থাকলে তো। হাতে থাকা অজ্ঞান করা, ভরা ইঞ্জেকশন তুল্য আঘাত করার উদ্দেশ্যে রজনী। তরু চুপ করে তার হাতের দড়ি টানল। আগেই আধখানা খুলে রেখেছিল। এইবার জোরে টান দিতেই দড়ি ছিঁড়ে গেল। তার হাত মুক্ত। ধরে ফেলল রজনীর হাত। এক মুহূর্তেই যেন সব ঘটনা উল্টো হয়ে গেল। সেই ইঞ্জেকশন রজনীর ঘাড়ে বসালো। হতবাক হয়ে গেল রজনী। কিছু বোঝার আগেই তরু কষিয়ে চড় মারল তার গালে। মেঝেতে পড়ে গেল রজনী। তরু উঠে বসল তার উপর। এক হাতে চুল শক্ত করে ধরল। শরীর রাগে দুঃখে কাঁপছে তার। একটা মানুষ দোষ করেনি, তারপরেও সে অপরাধী হয়েছিল তরু চোখে। এই মেয়েটার কারণে। চুলের মুঠি শক্ত করে ধরে কয়েকটা থাপ্পড় বসালো সে। ইতোমধ্যেই রজনীর চোখ বন্ধ হয়ে এসেছে। আমাকে আলাদা করেছিলি আমার মৃন্ময়ের থেকে। আমাদের 4টা বছর শেষ করে দিয়েছিস তুই। তোকে তো আজকে। থামছে না তরু। একের পর এক মেরাই যাচ্ছে রজনীকে। রক্তাক্ত করে ফেলেছে রজনীর মুখ। দুর্বল শরীরে বেশিক্ষণ মারতে পারল না সে। একসময় হাঁপিয়ে পাশে বসে পড়ল। জ্ঞান হারিয়েছে ততক্ষণে রজনী। তরু রাস্তায় বেরিয়ে এল কাঁপতে কাঁপতে। শরীরটা দুর্বল, মাথাটা ভার। গুদামঘরের দিকটা এখন অনেক পিছনে। বাতাসে ধুলো, গায়ে রক্ত আর ঘামের গন্ধ। চারপাশে কেউ নেই, শুধু রাস্তার পাশে ঝোপঝাড় আর ভাঙা ল্যাম্পপোস্টের আলো। সে জানে এখান থেকে দূরে কোথাও সেই কটেজটা। পুরনো, পাহাড়ের ধারে। ওটাই এখন একমাত্র জায়গা যেখানে সে মৃন্ময়কে খুঁজে পাবে। তরু ধীরে ধীরে হাঁটছে। পায়ে জোর নেই। রজনীর কথা এখনো কানে বাজছে। ও তোকে খুঁজবে না। তরু ঠোঁট কামড়ে বলে উঠল, খুঁজবে। অবশ্যই খুঁজবে। বৃষ্টি শুরু হলো হঠাৎ। ঠান্ডা জল গায়ে পড়তেই শরীরটা যেন হুঁশে ফিরল। সে দ্রুত হাঁটতে লাগলো, তারপর প্রায় দৌড়। পথে কাদা, অন্ধকার, মাঝে মাঝে ছিছি পোকার শব্দ। কিন্তু সে থামছে না। একটাই লক্ষ্য, সেই কটেজ। রাস্তায় অটো পেল। দ্রুত সে উঠে পড়ল। অনেকক্ষণ পরে দূরে অন্ধকারের মধ্যে একটা ফিকে আলো দেখা গেল। কটেজটা। জানালার ফাঁক দিয়ে মৃদু আলো পড়ছে বাইরে। তরুর বুক ধুকপুক করছে। সে এগিয়ে গেল। দরজার সামনে এসে থামল। রিসেপশনে বসে থাকা বসু সাহেব ওকে দেখে চমকালেন। তিনি এগিয়ে এলেন। তরু তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। রুমের দিকে এগিয়ে যেতে ধরতেই বসুর সামনে এসে দাঁড়ালেন। ম্যাডাম আপনি? তরু তাকালো। কোনো কথা বলল না। মৃন্ময় নিশ্চয়ই রুমে আছে। এখন তার রুমে যাওয়া জরুরি। বসু থামালেন। ওদিকে কোথায় যাচ্ছেন? রুমে। কোথায় চলে গেছিলেন আপনি? স্যার আপনাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় হয়ে গেছে। তরুর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে জানত মৃন্ময় তাকে খুঁজবে। স্যার তো রুমে নেই।
সেই যে আপনাকে খুঁজতে খুঁজতে বেরিয়ে গেছে এখনো ফেরেনি। তরুর চিন্তা হলো, সে ওই অবস্থাতেই কটেজের বাইরে এলো। মৃন্ময় নিশ্চয়ই এখানে ফিরে আসবে। হঠাৎ তাকে উদ্দেশ্য করে দুজন বলাবলি করছিল। ইনি সেই মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, ইনি। এগিয়ে এলো লোক দুজন। একজন প্রশ্ন করল, আপনার নাম পাখি? না, কিন্তু ওই লোকটা তো আপনার নাম পাখি বলছিল। তরুর মনে পড়ল মৃন্ময় তাকে পাখি ডাকে। এদের কাছেও হয়তো তাকে দেখেছিল নাকি জিজ্ঞেস করেছে। সে প্রশ্ন করল, কোন লোকটা? একটা লম্বাটে লোক। আপনার ছবি দেখিয়ে খুঁজছিল। কোথায় তিনি এখন? ওদিকে খাদ আছে না। সবাই বারণ করেছিল ওই রাস্তাটা বিপজ্জনক। কিন্তু উনি তো শুনলেন না। শুনলাম ওদিকে নাকি একটা কালো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকটার কাছেও এরকম গাড়ি ছিল। আমরা সেদিকেই যাচ্ছিলাম। তরুর বুক ধুকপুক করে উঠল। সে আর কিছু ভাবল না। দৌড়ে বেরিয়ে গেল কটেজের গেট পেরিয়ে। পেছনে থেকে কেউ কিছু বলছিল, কিন্তু কানে গেল না কিছুই। বৃষ্টি এখন ঝাপসা পর্দার মতো পড়ছে। রাস্তায় কাদা, জল আর হাওয়ায় গাছের পাতার কাঁপন। তরু হঠাৎ পিছলে গেল। সে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু হাতের ভর দিয়ে নিজেকে সামলে নিল। পায়ে ব্যথা, হাঁটু ছড়ে গেছে, তবু সে থামল না। পথের পাশের লোকজন জড়ো হয়েছে। কেউ একজন চেঁচিয়ে বলল, ওইদিকে যাবেন। গাড়িটা পুরো উল্টে গেছে, এখনো পুলিশ আসেনি। তরু কিছু শুনছে না। দৌড়ে গেল নিচের দিকে, যেখানে রাস্তা ভেঙে গিয়ে গভীর খাদে মিশে গেছে। দূর থেকে দেখা যাচ্ছে কালো রঙের একটা গাড়ি পাশের পাথরে ঠেস। সে নিচে নামতে গেল, কিন্তু মাটি পিচ্ছিল। হঠাৎ একবার পিছলে গিয়ে ধপ করে পড়ে গেল কাদায়। হাঁটু কেটে রক্ত বেরোচ্ছে, কাদা লেগে যাচ্ছে মুখে, তবু সে উঠে দাঁড়ালো। দুজন গ্রামবাসী এগিয়ে এলো। একজন বলল, গাড়ির ভেতরে কেউ ছিল, বুঝতে পারছি না বেঁচে আছে কিনা। তরু ঠোঁট কাঁপিয়ে বলল, দেখতে দিন আমাকে, প্লিজ। মুহূর্তেই বুকের ভেতর ধপ করে কিছু ভাঙার শব্দ হলো। সে এগিয়ে গেল। কাদা, বৃষ্টি, রক্ত মেশানো মাটির গন্ধে দম বন্ধ হয়ে আসছে। গাড়িটার হেডলাইট এখনো জ্বলছে। তরুর হাঁটু কেঁপে উঠল। সে কাচের টুকরো সরিয়ে দেখল সিটের রক্ত, ছেঁড়া শার্ট, পরে থাকা ঘড়ি। ঘড়িটা তুলতেই হাত কাঁপল তার। ওটাই মৃন্ময়ের ঘড়ি। চারপাশের একজন লোক বলল, উনি একাই ছিলেন গাড়িতে। আমরা টেনে তুলেছি, খুব জোরে মাথায় লেগেছিল। অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে কিছুক্ষণ আগে। তরুর গলা শুকিয়ে গেল। হসপিটালে নিয়ে গেছে শুনে কিছুটা হলেও স্বস্তি এল তার মধ্যে। কোন হাসপাতালের? সিটি হসপিটাল। চলবে।